নিউজ রুম লাইভের শুরুতেই নজর রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার দেওয়া 3টি দায়িত্বই ছেড়ে দিলেন। ইস্তফা দিয়েই নব তৃণমূলের বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। সবাই দেখবে, আমিও দেখবো, আমাকেও কাল কোথায় নিয়ে যাচ্ছে। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, সরকার এবং দল দুই ফ্রন্টেই তার আস্থাভাজন। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন সেই চন্দ্রিমা ভট্টাচার্য। আমার আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে বলে আমার মনে হয়েছে, সেটা হয়তো আমার ব্যর্থতা। তাই আপনি দিদি অনেক পুরনো দিনের সৈনিক, একাধিক দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের হয়ে, মানে আজকে এই পরিস্থিতিতে কেন আসতে হলো? আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। এদিন মমতাকে পাঠানো চিঠিতে চন্দ্রিমা লেখেন, তিনি তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে সইয়ের অধিকার ছাড়ছেন এবং নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধির দায়িত্বও ছেড়ে দিচ্ছেন। আমি কারুর দোষ দেখি না। আমি এত বড় লিডার নই যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ দেখব। উনি আমায় বলেছেন, আমার দুঃখ লেগেছে যে আমার বিশ্বাসযোগ্যতা, আপনারা জানেন এখানে যে আমার আনুগত্য কি, আমার বিশ্বাসযোগ্যতা কি। গতকাল এই ঘটনাগুলোর পরে তিনি আমাকে ফোনে বলেছেন, কিছু এমএলএরা যারা গেছিলেন তাদের হাতে আমি ভবনটা তুলে দিলাম। তো আমি ভবন তুলে দেবার কে লিখে দিত মন্ত্রগুপ্তি বলে দেব না। আমি জানি বাজেটের কথা খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। ছাপাটা সারা রাত্রির হয়, তার কারণ এটার অনেক সিক্রেসি বজায় রাখতে হয়। সেই সিক্রেসি বজায় রাখার মধ্যে আমিও ওয়ান অফ দ্য পার্সনস যে ও যার জানার কথা নয় আর কি। আমি যখন এসে দেয় আমাকে তখন আমি জানি, তার আগে জানি। কারুর মনে হয় যেতে দীর্ঘদিনের সাথী ছিলেন এবং দীর্ঘতম ওনার মন্ত্রিত্বের তালিকাটাও দীর্ঘতম ছিল, তখন অভিমান হয়নি। যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন তখন অভিমান হয়নি গো। লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধেয়া মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন, এবং এটা আমার বলার দরকার নেই। কুণাল বাবু কি বলছেন সেটা নিয়ে আমার মতামত প্রকাশের কোনো জায়গা নেই। মমতার হাত ছেড়েই বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য যোগ দেন নব তৃণমূলের বৈঠকে। যোগদানের প্রশ্ন নয়। আমি যদি এখানে আমার কোনো কাজ করতে আসি, আমি কোথায় বসবো? নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে জায়গায় গিয়ে বসবো না। আমি তো বিরোধীদের জায়গায় গিয়েই বসবো। তো বিরোধী পক্ষের যে ঘর সেখানে গিয়ে বসেছি, এতে যোগদানের কোনো ব্যাপার নেই। I don't know what is rebel and what is original. I do not know. I have not spoken about that. 22 তারিখে মিটিং করেছিলাম। এনসিডব্লিউ ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ঠিক হয়েছিল, কে চেয়ারপারসন হবে সেটা ঠিক হয়েছিল এবং বাকি পদাধিকার ঠিক হয়েছিল। তারা কিন্তু সবাই সবার জায়গায় অটুট রয়েছে। আর ওইখান থেকে যেই কমিটিগুলো ঘোষণা করা হচ্ছে তাদের মধ্যে একের পর এক তার রেজিগনেশন দিচ্ছে। ওখানে মুষল পর্ব চলছে, আরও ক্রমশ প্রকাশ্য আরও দেখতে পারবেন ভবিষ্যতে। মুশকিলটা হচ্ছে এদেরকে ভারতীয় জনতা পার্টি নেবে না, তাই তারা এইসবগুলো করে বেড়াচ্ছে। ভারতীয় জনতা পার্টি দরজা খুলে দিত, কোনো চাটা তৃণমূলই পেতেন না। চটি চাটা বলুন, বালিশ চাটা বলুন, কাউকেই পেতেন না। দেখতেন পিসি ভাইপো হয়তো ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য অ্যাপ্লিকেশন করে বসতেন। কিন্তু যাই হোক, দের আয় দুরুস্ত আয়, বেটার লেট দ্যান নেভার। যেটা করেছেন ভালো কাজ করেছেন। নিউজ 18 বাংলা। মমতার কাছের ছিলেন
সেই মমতার গুড গার্ল কেন কালীঘাট থেকে দূরে সরে গেলেন? দলের সব পদ থেকে পদত্যাগের পর নিউজ 18 বাংলায় মুখ খুললেন বিস্ফোরক চন্দ্রিমা ভট্টাচার্য। গতকালের একটা যে ঘটনা, তৃণমূল ভবন নিয়ে একটা ঘটনা ঘটেছে, যেখানে আমার সঙ্গে যারা যে বিধায়করা গিয়েছিলেন ওখানে তাদের সাথে কোনো কথাই হয়নি, মুখোমুখি কোনো কথা, অথবা তারা আমার এখানে এসছেন, আমি যে ঘরে বসেছি সেরকমও নয়। আমি তাড়াতাড়ি করে চলে এসেছি এরকম একটা ভাবারও কোনো কারণ নেই। আমি যে সময় প্রতিদিন তৃণমূল ভবনে যাই সেই সময় তৃণমূল ভবনে গেছি, এবং যতক্ষণ থাকি ততক্ষণের থেকেও বোধহয় আরো 10-15 মিনিট বেশি ছিলাম, কিন্তু আমার সঙ্গে কেউ কথা বলতে কোনো বিধায়ক আসেনি। তারপরে আমি বাড়ি চলে এসেছি। তারপরে আমাকে বেশ কিছুক্ষণ পরে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে আমার একটা ফোনে কথা হয়, এবং তিনি আমাকে বলেন যে আমি ওদের হাতে তুলে দিয়েছি এই তৃণমূল ভবন। এটা আমাকে খুব দুঃখ দিয়েছে, কারণ আমি কি করে তুলে দেব হাতে তৃণমূল ভবন? আমার সাথে কথাও হয়নি, দেখাও হয়নি, কিছুই হয়নি। আর এটা তো আমার নিশ্চিতভাবে আমার যে বিশ্বাসযোগ্যতা, তার উপরে একটা সন্দেহের তীর, আর যেটা আমার আনুগত্য, আমি একেবারে অনুগত সৈনিক হয়ে কাজ করেছি সব সময়। বিগত 15 বছরে কেউ বলতে পারবে না আমারই কোনো দোষ, হয়তো আমি হয়তো ভালো করে ঠিক প্রকাশ করতে পারিনি আমার ব্যাপারটা, সেই জন্য এই কথাটা তিনি বললেন। অনুগত হলে গুড গার্লই হয়, তাই বলে অনেক দায়িত্ব দেওয়া হয়েছিল তেমনটা নয়। নিউজ 18 বাংলাকে প্রতিক্রিয়া চন্দ্রিমার। গুড গার্ল সেটা তো অবশ্যই, যেটা আমি বলছি যে অনুগত, তাহলে অনুগত যারা তারা তো গুড গার্লই হয়। তো কিন্তু সেখানে যে দায়িত্বগুলো দেওয়ার কথা, সংগঠনে হোক চাই অন্য জায়গায় হোক, যখনই কঠিন পরিস্থিতি এসেছে তখনই সেই দায়িত্বগুলো দেয়া, কিংবা যা আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে গুড গার্লকে দিয়ে খুব অনেক কিছু দায়িত্ব দেয়া হয়েছে, আপাত দৃষ্টিতে যা মনে হয়েছে যে দায়িত্বগুলো ভীষণ গুরু দায়িত্ব প্রশাসনিক লেভেলের, সেগুলো সবসময় সঠিক নয়। এটাও তো একটা নিশ্চয়ই জানেন। আমি মন্ত্রগুপ্তির কারণে সব কথা বলবো না, কারণ আমি একটা মন্ত্রগুপ্তি নিয়েছি, তো যতবার আমি মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছি, সুতরাং সেটা আমি বলবো না। চৌঠা মের পর সবটা কেমন যেন বদলে গেছে। চৌঠা মের আগে এরা ছায়া সঙ্গী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোনালী গুহ অনেক আগেই ছেড়েছেন সাথ। শতাব্দী রায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, একে একে সবাই কোথাও গিয়ে এখন সাথ ছেড়ে দিয়েছেন। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম মমতার গুড গার্ল যিনি, সেই চন্দ্রিমা ভট্টাচার্য কোথাও গিয়ে নিঃস্ব করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথ ছেড়ে। চৌঠা মের আগে বলছিলাম না, অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তাদের মধ্যে অনেকেই এখন অন্য শিবিরে। একসময় তারা ছিলেন মমতার বলয়, একেবারে ঘিরে থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু গত 2 মাসে একে একে মমতার সঙ্গ ছেড়েছেন সেই মহিলা ব্রিগেড। দেখুন না কারা কারা ছেড়েছেন, আরো একবার দেখাচ্ছি। কৃষ্ণা চক্রবর্তী, সোনালী গুহ অবশ্য যেমনটা বলছিলাম অনেক আগেই ছেড়েছেন। মমতার সঙ্গ ছেড়েছেন শতাব্দী রায়, দীর্ঘ বছরের সাথী। সায়নী ঘোষ সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গীর মতো থাকতে চাইতেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। জুন মালিয়া, তিনিও মমতার পাশ থেকে সরে গিয়েছেন। মালা রায়, তিনিও এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। কাকলি ঘোষ দস্তিদার, তিনিও সঙ্গ ছেড়েছেন। আর এবার ছাড়লেন মমতার গুড গার্ল, অতি আস্থার চন্দ্রিমা ভট্টাচার্য। মমতাকে ছেড়ে নব তৃণমূলে চন্দ্রিমা ভট্টাচার্য, যদিও গুরুত্ব দিচ্ছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ, কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলছেন, বারবার মুখ পোড়া ভালো নয়।
চন্দ্রিমা ভট্টাচার্য সব পদ থেকে পদত্যাগ করতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পারিবারিক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মানে মালিক ছাড়া আর কারুর ওপরই হচ্ছে ভরসা রাখা যায় না। কর্মচারীদের নানান আছিলায় অপমান করা, তাদের ডিমিন করা। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বারবার বলেছেন যে তার আনুগত্য নিয়ে প্রশ্ন উঠেছে। সকালবেলা পদত্যাগ করা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত যে কমিটি, সেই কমিটির রাজ্যের সভানেত্রী ছিলেন, যদি এখন বলা হচ্ছে অস্থায়ী সভানেত্রী। যারই নাম ঘোষণা করছেন একটু খোঁজ নিয়ে করুন। মানে এই যে বারবার মুখ পুড়ছে, এটা ভালো নয়। মালাদির নাম ঘোষণা হলো, সায়নীর নাম ঘোষণা হলো, তারা অন্যত্র চলে গেলেন। চন্দ্রিমা ভট্টাচার্য, তার নাম ঘোষণা করেছিলেন, তিনি 1 মাস তো সভানেত্রীর ভূমিকা পালন করলেন। কুইজ মাস্টার মার্কা ম্যানেজিং ডিরেক্টর। এরা ঠিক ঠাওর করে উঠতে পারছেন আর গ্রাউন্ডের পলিটিক্স সম্পর্কে যেহেতু এদের কোনো খবরাখবর নেই। আমার শুধু বিনীত অনুরোধ, এই যে ধরুন যাদের নাম ঘোষণা করছেন, খোঁজ নিয়েছেন তো, যারা আমাদের সঙ্গে যোগাযোগে নেই? কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূলের জন্ম, তাহলে বেঈমান কারা? মমতার তৃণমূলকে তোপ ঋতব্রতর। এত লোক বেঈমান শুরু হয়েছিল তো আমাকে আর সন্দীপনকে দিয়ে। এই বেঈমান খুঁজতে খুঁজতে যদি হাতে খালি পেন্সিল থাকে, বেঈমানি গদ্দারি কথা বলতে হলে একটা রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দলে যাওয়ার ব্যাপার হলে, তো এই যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার আগে যারা তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন তারা তো কংগ্রেস করতেন। যে চন্দ্রিমা ভট্টাচার্যকে সব দেওয়া হয়েছে। আমরা যদি বলি যারা তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, রাজীব গান্ধী তাদের সব দিয়েছিলেন। কাঁচের ঘরে বসে ঢিল ছুটতে নেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে। 2রা জুলাই ঋতব্রতদের চিঠি নির্বাচন কমিশনের, আর সেই চিঠির এক্সক্লুসিভ কপি নিউজ 18 বাংলার হাতে। 15 ও 22 জুন কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে অভিষেককে অথরাইজ সিগনেচারি উল্লেখ। 22 জুন তৃণমূলের ওয়ার্কিং কমিটি জানিয়ে চিঠি। মমতার চিঠির প্রেক্ষিতে ঋতব্রতদের চিঠি কমিশনের। 6 জুলাই বিকেল 5:30টার মধ্যে লিখিত জবাব তলব। নথি মন্তব্যের কপি মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাঠাতে নির্দেশ। একটু জানার চেষ্টা করি আরো ডিটেল। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কি রয়েছে এক্স্যাক্টলি সেই চিঠিতে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসাবে যে চিঠি দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনকে গত 15 জুন এবং 22 জুন, 15 জুন চিঠি দেওয়া হয়েছিল মূলত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দেশপ্রাণ দুজন যোগাযোগ রাখবে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে, সেটা জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। 22 জুন মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে চিঠি দেয়। সেই চিঠিতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতি বা ন্যাশনাল ওয়ার্কিং কমিটি কারা কারা রয়েছেন, কে কোন পদাধিকারী রয়েছেন, সেই সব তথ্য নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেয়। সেই চিঠির প্রেক্ষিতে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। গত 2রা জুলাইয়ের তারিখে এই চিঠি জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবং সেই চিঠির কপি পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সেই চিঠিতে বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠিতে যে যে বিষয় উল্লেখ করেছেন তার তথ্য সহ প্রমাণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। এবং শুধু তাই নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে উত্তর দেবেন সেই উত্তরও মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কপিও পাঠাতে হবে। সোমবার বিকেল 5:30টার মধ্যে এই উত্তর দিতে হবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। বেশ সোমনাথ। আচ্ছা, এই যে তৃণমূলের লোগো, তহবিল কার দায়িত্বে? মমতা তৃণমূলের সঙ্গে নব তৃণমূলের তুঙ্গে তরজা। এবার নব তৃণমূলকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোগো কেড়ে নিলেও পরোয়া নেই, গলায় লোগো ঝুলিয়ে মানুষের কাছে যাবেন, দাবি তৃণমূল নেত্রীর। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত। ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল নিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? হঠাৎ করে গেল রব কেন? ভরসা রাখতে হবে কমিশনের উপর, পাল্টা কটাক্ষ ঋতব্রতর।
নির্বাচন কমিশন একটা অ্যাপেক্স বডি, প্রাতিষ্ঠানিক পোস্ট। মানে হঠাৎ করে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, হঠাৎ এগুলো বলতে হচ্ছে কেন? যে প্রতীকের কথা। ভরসা রাখুন না নির্বাচন কমিশনের ওপর, অ্যাপেক্স বডির ওপর তো ভরসা রাখতে হবে। দেশের তো একটা কাঠামো আছে, আইন আছে, সংবিধান আছে। আচ্ছা, গতকাল থেকে ঠিক কি ছবি আমরা দেখেছি? তৃণমূল ভবন নিয়ে একেবারে কারাকারি হচ্ছে, তাই তো? আর তার মধ্যে এবার আগে পরে ছবিটা দেখুন, রং বদল হচ্ছে। হ্যাঁ, মেট্রোপলিটনের যে তৃণমূল ভবন, তা আগে কি কালার ছিল আর তা এখন কি রং। আগে পরে কার্যালয়ের রং পরিবর্তন। গতকাল ভবন যুদ্ধের পরে রাতারাতি বাড়ির রং শুরু হয়ে গেল। সবুজ থেকে একেবারে ধাপে ধাপে ভবন হালকা হলুদ রঙের হচ্ছে। মমতার ছবি দেওয়া বোর্ডও সরিয়ে দেওয়া হয়েছে। মেট্রোপলিটনের বুকে তৃণমূল ভবন। এই তৃণমূল ভবন কার দখলে থাকবে? কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর হাতে নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে? এই নিয়ে যখন দ্বন্দ্ব চলছে তখন দেখা গেল পালা বদলের পর এই তৃণমূল ভবনের রং পরিবর্তন হয়ে গেছে। আমার ভিডিও জার্নালিস্ট কাঞ্চন যে ছবিটা দেখাচ্ছে তা হচ্ছে একদম হালকা হলুদ রং, যে সেই হলুদ রং কিন্তু বাড়িটিতে লাগানো হয়েছে বা বাড়িতে রং পরিবর্তন করা হয়েছে। এবং এই ভবনের রং আগে সবুজ রঙের ছিল। এবং একদিকে যখন এই ভবন আপাতত তালাবন্দি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার যেমন একদিকে রয়েছে, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যিনি চেয়ারপারসন অরূপ রায়, তার পোস্টার যখন রয়েছে, তখন আমরা দেখতে পেলাম এই তৃণমূল ভবন সেই তৃণমূল ভবনের এক অন্য ছবি। সেই ছবিটি হচ্ছে পালা বদলের পর রং পরিবর্তন। এবং এই দিকটাতে এখনও রং পরিবর্তন সেই অর্থে হয়নি, তাই জন্য পাশাপাশি দুটো রং কিন্তু এখনও রয়েছে। এবং আগে বাঁ দিকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে আগের তৃণমূল ভবনের রং, এবং ডান দিকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তা পরিবর্তিত তৃণমূল ভবন, অর্থাৎ পরিবর্তিত যে রং, সেই রং একেবারে পাশাপাশি রয়েছে। তৃণমূল ভবন কার দখলে থাকবে সেই বিষয়টা এখনো পর্যন্ত অজানা রয়েছে। নির্বাচন কমিশন কার হাতে লোগো তুলে দেবে সে বিষয়টা দেখছে। তার আগে আমরা দেখতে পেলাম যে তৃণমূল ভবন, মেট্রোপলিটনের বুকে যে তৃণমূল ভবন, তার রং পরিবর্তনের ছবি। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। অবশেষে মুখ্যমন্ত্রীকে মানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন, এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল। এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকে জানতে চাইবো, আবির, অবশেষে শুভেন্দুকে মানলেন মমতা। দেখো, 4 মে ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনেও যাননি ইস্তফা দিতে। এমনকি তারপরে তিনি যে সাংবাদিক সম্মেলন কালীঘাটের বাড়িতে ডেকেছিলেন, সেখানে দাঁড়িয়েও তিনি উল্লেখ করেছিলেন, বা তিনি যে হেরে গেছেন সেটাকে কার্যত স্বীকার করেননি। হারিয়ে দেওয়া হয়েছে এমন একটা অভিযোগ তিনি করেছিলেন, এবং প্রায় দীর্ঘ সময় ধরে তিনি তার নিজের বক্তব্যের জায়গাতে অনড় ছিলেন। একাধিক যারা তৃণমূল কংগ্রেসের নেতারা, তারা প্রকাশ্যে প্রথম দিকে বলতে না পারলেও পরবর্তী সময় তারাও বলতে শুরু করেন যে ভূমিকা পালন করা হচ্ছে তা যথাযথই নয়, হারটাকে সহজ করে স্বীকার করে নেওয়া উচিত। এবং পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস ভেঙেও যায়, এবং ভেঙে যাওয়ার দলে যে সমস্ত নেতারা ছিলেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের হার স্বীকার না করার প্রসঙ্গ নিয়ে তারাও বারবার ধরে সরব হতে শুরু করেন। এরই মধ্যে আজকে দেখতে পাওয়া গেল যে সোশ্যাল মিডিয়াতে তিনি তার পেজে যে লাইভ করেছেন, সেই লাইভের মধ্যে তিনি কার্যত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কার্যত তিনি মেনে নিয়েছেন, এবং তার কাজের যে বিষয় সেই বিষয়ের কথাও তিনি মনে করিয়ে রেখেছেন। আসলে যে 2 মাস পরে তার মেনে নেওয়ার যে বিষয়, তাতে মনে করা হচ্ছে যে এক তৃণমূল কংগ্রেসের ভাঙন প্রায় প্রত্যেক দিনই হয়ে চলেছে, এবং এমন একটা সময় দাঁড়িয়ে তাকে এই কথাগুলো বলতে হচ্ছে যখন তৃণমূল কংগ্রেস বলতে যে সমস্ত নেতারা পরিচিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে, তারা ভেঙে বেরিয়ে চলে গিয়েছেন, এবং তারা দুষছেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী যে কৌশল, রাজনৈতিক কৌশল, তাকে দাঁড়িয়ে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পেরেছেন যে বাস্তবের এবং যে কল্পনার যে মিশেল, তার দুটোর মধ্যে ফারাক কোথায় রয়েছে। এবং বর্তমান দিনে দাঁড়িয়ে, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যে পরিস্থিতির শিকার তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী
বামপন্থী নেতাদেরকে হতে হচ্ছে, তাতে এখনো পর্যন্ত যদি হার স্বীকার না করা এবং নতুন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে না নেওয়া যদি হতে পারে, তাহলে একটা বিরূপ প্রভাব সমাজের মধ্যে পড়বে। এটা ঠিক যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা, বিশেষত সাংসদরা এনসিপিআইতে যোগ দিয়েছেন, যে সমস্ত বিধায়করা আলাদা ব্লক তৈরি করেছেন, তারা প্রত্যেকেই কখনো না কখনো গত কয়েকদিনের কথাবার্তার মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে বক্তব্য রাখা হয়েছিল হার স্বীকার না করার প্রসঙ্গে দাঁড়িয়ে তা ঠিক নয়। এমনকি রাজ্য বিধানসভা অধিবেশনের মধ্যে অভ্যন্তরে দাঁড়িয়ে বিরোধী দলনেতাকেও এই প্রসঙ্গ নিয়ে কটাক্ষ কমতে শোনা গিয়েছিল এবং মুখ্যমন্ত্রীকেও নানাভাবে কটাক্ষ করতে দেখতে পাওয়া যায়। এবং 2021 এবং 2026 দুটোতেই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে তিনি পরাস্ত হয়েছেন এবং যে শুভেন্দু অধিকারী একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন। ফলে সেই ঘটনার ক্রম তার রেশ টানতে গিয়ে আজকে যেটা বলেছেন তাতে এটা পরিষ্কার যে বক্তব্য তিনি রেখেছিলেন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আজকে সেই বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে কোনো ব্যক্তি বিশ্বাস করতে চাইবে না বা এই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব নয়। সেই কারণেই আজকে তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রীকে এবং তার দলের ভাঙন যে পরিমাণে বাড়তে শুরু করেছে তাতে অনেকেই বলছেন এটাই কাম্য ছিল। তবে 2 মাস পরে কেন তিনি করলেন তাতে অনেকটা সময় নষ্ট হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এটাই অনেকেই এই মুহূর্তে বলতে শুরু করেছেন। যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল, এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। এক যোগে 34 বছরের বাম সরকার ও 15 বছরের তৃণমূলকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। 34 इयर्स ओनली पार्टी ऑफिस बनाया और जितना भी इंडस्ट्री बिजनेस है इनकलाब जिंदाबाद लॉक एंड की भागो। और ये 15 साल तुष्टिकरण और भ्रष्टाचार আগের সিএম বলতেন আমি সব জানি আমাকে কিচ্ছু বলার দরকার নেই, আর এখনকার সিএম বলেন আমি কিছুটা জানি কিন্তু অনেক কিছুই জানি না, শোনার দরকার, বোঝার দরকার। দিস ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন আর্লিয়ার গভর্নমেন্ট এন্ড প্রেজেন্ট গভর্নমেন্ট। ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের ব্যবহার, অনুপ্রবেশকারীদের আর আশ্রয় নয়, ধরার পরই বিএসএফ এর হাতে তুলে দিচ্ছি। 12 হোল্ডিং স্টেশন তৈরি হয়েছে। बांग्लादेश से आया हुआ इलीगल इन्फ्लेटेटर्स, पहले सीपीएम और तृणमूल क्या करता था, पकड़ता था कुछ छोटा छोटा, कुछ लोग को तो पकड़ना ही मुश्किल था। वो लोग तो बोलता है हमारी सरकार क्यों हम लोग को पकड़ रहा है, पुलिस को डराता যে আমি হেলমেট কেন পরবো জানো আমার সরকার আছে, আমি টোল ট্যাক্স কেন দেবো জানো আমার সরকার আছে, তোমাকে ट्रांसफर করে দেবো। कानून था, लागू नहीं किया। जो इलीगल इन्फिल्ट्रेटर्स है वो घुसपैठिया है, उसको पीछे खाना कपड़ा मेडिसिन के लिए क्यों रुपया खर्च करूंगा हम लोग। कानून लागू किया, जेल में मत भेजो, 2 साल रहेगा, खाना खाएगा, मत भेजो, सीधा उठाओ बीएसएफ का हाथ में दे दो, पूरा भगाओ। 12 होल्डिंग स्टेशन लगा दिया, 10,000 को ऑफिशियली निकल दिया, नॉन ऑफिशियली कितना लोग निकल गया मुझे पता नहीं है। बोल रहा है 3 बार ভোট দিয়েছি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, अंदर आकर लाभ जिहाद, लैंड जिहाद, धर्म जिहाद, वोट जिहाद, बेटी बहन को उठा के ले जा रहा है, ये सब नहीं चलेगा। আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, এসএসসি চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা রাজ্যের প্রাক্তন মুখ্য সচিবকে এসএসসির দায়িত্ব, আরো ডিটেল জানার চেষ্টা করি। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, স্কুল শিক্ষা সচিবের দায়িত্ব তো তিনি সামলেছেন, এবার এসএসসির দায়িত্ব। একজন দেখো স্কুল শিক্ষা সচিব হিসেবে তিনি দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন, আর এবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবেও তাকে দায়িত্ব পালন করতে হবে, যেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার কারণ এসএসসিতে চেয়ারম্যান হিসাবে এই প্রথম কোনো আমলাকে বা আইএস অফিসারকে দায়িত্ব দেওয়া হলো। তুমি দেখেছো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে ভুরি ভুরি অভিযোগ, দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্ত, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্ত এবং বারবার এসএসসির মাধ্যমে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, যা নিয়ে বারবার রাজনৈতিক চর্চা হয়েছে, আন্দোলন হয়েছে, পড়ুয়ারা আন্দোলন করেছে। আর এবার সেই এসএসসিতেই প্রাক্তন মুখ্য সচিব তথা বর্তমানে রাজ্যের অফিসার, তিনি রেসিডেন্ট কমিশনার হিসেবে রয়েছেন দিল্লিতে, তাকে এসএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো। অবশ্যই তুমি দেখেছো রাজ্য সরকার 50,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবে,
যার মধ্যে এসএসসি থেকেও নিয়োগ হবে 35 থেকে 40,000 শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। তার আগে রাজ্য সরকার এই স্বচ্ছতার বার্তা দিতে চায় এবং এসএসসিকে প্রাক্তন মুখ্য সচিবকে নিয়োগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি হলো এসএসসির ইতিহাসে। তার কারণ এই প্রথম কোনো অভিজ্ঞ আমলা এসএসসিকে পরিচালনা করবে। বেশ।